দর্শক, খুবই গুরুত্বপূর্ণ অন্তত দুটি খবর আছে। একটি খবর হচ্ছে গতকাল সিরিয়ায় তুরস্কের অবস্থানে ইসরায়েল হামলা চালানোর পর তুরস্ক অনেকটা চুপ হয়ে গিয়েছিল বলে আমরা ভাবছিলাম, কিন্তু এখনকার খবর হচ্ছে তুরস্ক পরিকল্পনা করছে তারা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানে আঘাত করবে। ইসরায়েল সুস্পষ্ট করে বলেছে, যাই হোক তাই হোক, সিরিয়ায় তুরস্কের কোনো বিমান উপস্থিতি অর্থাৎ সিরিয়ায় তুর্কি বিমান বাহিনীর উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। সিরিয়ায় তুর্কি বাহিনীর উপস্থিতি মেনে নেয়া না নেয়ার কে ইসরায়েল, সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমরা সামনে এগিয়ে গেলে আরও যে গুরুত্বপূর্ণ খবর পাই সেটি হচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি সম্পর্কিত যে সংসদীয় কমিটি, সেই কমিটির সদস্য ফাদা হোসেইন মালিকি, তাকে জিজ্ঞেস করা হয়েছে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা দিয়ে হামলা চালায় ইরান কি করবে। তার জবাবে তিনি কি বলেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যেটা আমি অনেকটা গত পরশুদিনের ভিডিওতে বলেছিলাম। সুপ্রিয় দর্শক, এই দুটি বিষয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে জানাই। ইরান পরিকল্পনা করছে আমেরিকা যদি এবার ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান এই যুদ্ধকে মিডল ইস্টের বাইরে, মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাবে এবং সুনির্দিষ্ট দুটো দেশকে অন্তত টার্গেট করে রেখেছে। কারা সেই দুটো দেশ এবং মধ্যপ্রাচ্যের বাইরে আসলে ইরান এই যুদ্ধকে কোথায় নিয়ে যেতে চায় এবং কেন এই প্রশ্ন আসছে। একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে, ইসরায়েল কাতারকে তার স্বার্থের চরম বিরোধী একটি দেশ হিসেবে বিবেচনা করছে, যার কারণে কাতারকে এখন থেকে আর প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করবে না, দেবে না। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো আমি আপনাদের সামনে শিরোনাম আকারে তুলে ধরলাম, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আশা করছি আপনাদেরকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বরাবরের মতোই আমার আবেদন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনাটি সেটি হচ্ছে গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এক দফা নয়, দুই দফা নয়, 8 দফা, 8 বার হামলা চালিয়েছে। সিরিয়ার একটি নষ্ট হয়ে যাওয়া বিমান ঘাঁটি পুনর্নির্মাণ করছিল এবং ঘাঁটিটির সবচেয়ে গুরুত্ব এখানে, এই বিমান ঘাঁটিটি তুরস্কের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। অর্থাৎ গতকাল ইসরায়েল যেখানে হামলা চালিয়েছে বলা যায় যে একেবারে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে, আর একটু সামনে গেলেই তুরস্ক। তার মানে তুরস্কের একেবারে নাকের ডগায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সবচেয়ে বড় কথা, যেখানে হামলা চালিয়েছে সেটা হচ্ছে তুরস্কের অবস্থান, বিকজ ওই বিমানবন্দর বা ওই বিমান ঘাঁটির সমস্ত নির্মাণ কাজ তুরস্ক করছিল। এখন গতকালের এই হামলার পর তুরস্ক একদম চুপ, ঝিম মেরেছে, বলা যায় কোনো কথা নেই। কোথাও কোথাও খবর বেরিয়েছে যে তুরস্ক অস্বীকার করছে যে না, ইসরায়েল এই হামলা চালায়নি। এখন খুঁজতে খুঁজতে খবর পেলাম তুরস্ক এমন বিষয় বিবেচনা করছে যে ইসরায়েল আরেকবার হামলা চালালে তুরস্ক তার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করবে ইসরায়েলি বিমানের বিরুদ্ধে। S-400 কোথায় পেল তুরস্ক? আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাশিয়ার কাছ থেকে পেয়েছিল। আগের বার ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায়, তখন তুরস্ক F-35 যুদ্ধ বিমানের জন্য আমেরিকার সাথে বহু দেন দরবার করেছে, তার ওই বিমান কেনার জন্য টাকাও দিয়ে আসছে প্রচুর পরিমাণে, কিন্তু আমেরিকা দেয়নি। তখন তুরস্ক অনেকটা রাগ করে বা আমেরিকাকে চাপে ফেলানোর জন্য রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছিল। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক কিন্তু আরও খারাপ হয়েছিল। সময়ের পরিক্রমে সেটা আস্তে 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 কিছুটা ঠিক হয়েছে। সবচেয়ে বড় কথা, তুরস্ক তো নেটো জোটের একটা গুরুত্বপূর্ণ সদস্য।
আমেরিকার পরেই নেটো জোটে তুরস্কের সবচেয়ে বেশি সেনা। এখন S-400 বিক্রি করে দিতে বলে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে যে আপনারা যদি F-35 যুদ্ধ বিমান নিতে চান তাহলে S-400 বিক্রি করে দিতে হবে অথবা রাশিয়াকে ফেরত দিতে হবে। আমি নিশ্চিত এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশলী বক্তব্য। যখনই S-400 তুরস্ক বিক্রি করে দেবে বা রাশিয়ার কাছে ফেরত দেবে, তখনই আমেরিকা নানান অজুহাতে তুরস্ককে ওই যুদ্ধ বিমান দেবে না এবং তখন একুল ওকুল দুই কুলি যাবে তুরস্কে। যাই হোক, এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় বিশ্বের যে কোনো স্টেলথ যুদ্ধ বিমানের জন্য ঘাতক, মারাত্মক। এটাকে একেবারে প্রাণঘাতী অস্ত্র বলা হয় যুদ্ধ বিমানের জন্য। বলা হয় যে বিশ্বে এমন কোনো যুদ্ধ বিমান নেই যা S-400-এর রাডার সিস্টেমকে এড়িয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে ইসরায়েলের কোনো বিমান S-400 ফাঁকি দিতে পারবে না। আর S-400-কে যদি ফাঁকি দেওয়া সম্ভব না হয় তাহলে সিরিয়াতে ইসরায়েল হামলা চালাতে গেলে তুরস্ক সেই বিমানগুলো শুটডাউন করতে পারে S-400 ব্যবহার করে। এখন S-400 আর কখন ব্যবহার করবে, কবে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, এই প্রশ্ন কিন্তু আসছে। এর জবাব হচ্ছে ইসরায়েল নিজেই বলেছে যে তারা কোনো মতেই সিরিয়াতে তুরস্কের অবস্থান মেনে নেবে না, বিশেষ করে বিমান বাহিনী। এমনকি সেটা যদি তুর্কি বাহিনী না হয়ে সিরিয়ারও কোনো বিমান বাহিনী হয় তাও মেনে নেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদম সুস্পষ্ট করে বলেছে যে তাদের হাতে MiG-29 থাকুক আর তুরস্কের হাতে F-16 থাকুক, যাই থাকুক না কেন, সিরিয়ায় তুরস্কের যে কোনো অবস্থানের বিরুদ্ধে হামলা চালানো হবে এবং সিরিয়ার কোনো বিমান বাহিনীকে ইসরায়েল মেনে নেবে না। কেন মেনে নেবে না? ইসরায়েল বলছে যে মেনে নেব না এই কারণে, সিরিয়ার যখনই বিমান বাহিনী থাকবে বা সিরিয়াতে তুরস্কের বিমান বাহিনীর অবস্থান থাকবে, তখন ইসরায়েল মনে করে সিরিয়ার বিমান বাহিনী যদি গড়ে ওঠে তাহলে সিরিয়ার আকাশে ইসরায়েল কোনো মতেই ফ্রিলি তার বিমান চালাতে পারবে না। আর তুরস্ক যদি সেখানে বিমান বাহিনী মোতায়েন করে তাহলে একই সমস্যা তার। অতএব সিরিয়ার আকাশ বিমান মুক্ত করার জন্য ইসরায়েল সিরিয়ার বিমান বাহিনীর উপরে অথবা তুরস্কের অবস্থানে বা তুরস্কের বিমান বাহিনীর উপর হামলা চালাবে, তাতে যাই ঘটুক। ব্যাপারটা এরকম। অর্থাৎ সিরিয়া যতই স্বাধীন সার্বভৌম দেশ হোক তাতে ইসরায়েলের কিছু আসে যায় না। ইসরায়েলের জন্য তার আকাশ মুক্ত থাকতে হবে, এটা হলো ইসরায়েলের কথা। এখন এই জায়গায় তুরস্ক কি করবে, সিরিয়া কি করবে, তাদের ব্যাপার, তারা বুঝুক। বাট ইসরায়েলের প্রত্যাশা হচ্ছে এই। যদিও ইসরায়েলের যে প্রত্যাশা, এটা কোনো স্বাভাবিক রাষ্ট্রের কথা হতে পারে না। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে আর একটা দেশ বা আর একটা শক্তি এইভাবে ইচ্ছামতো বিমান চালাবে, যা খুশি তাই করবে, এটা হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রের, কোনো সভ্য ব্যক্তির বক্তব্য হতে পারে না। বাট ইসরায়েল তাই করছে, তাই বলছে। এখন ইসরায়েলের বিরুদ্ধে কি করবে সেটা তুরস্ক বুঝুক, সেটা সিরিয়া বুঝুক বা তার বন্ধুরা বুঝুক। এখানে একটা প্রশ্ন হচ্ছে, সিরিয়ার আকাশটা কেন এরকম একদম মুক্ত থাকতে হবে ইসরায়েলের বিমানের জন্য, যাতে কোনো বাধা না আসে? কেন? তার প্রথম এবং প্রধান কারণ একটাই, সেটা হচ্ছে ইরান। সৌদি আরবের ইরাকের উপর দিয়ে এসে ইরানে হামলা চালানো কঠিন একটা কাজ। সেই কাজটা করতে গেলে ঝামেলা আছে। তার চেয়ে সিরিয়ার উপর দিয়ে যদি ইরাকের ওই পাশ দিয়ে যেতে পারে তাহলে ইরানের উপরে সহজেই হামলা চালানো যায়। এবং ইসরায়েল অনেকটা গোয়ারতুমি করে, যা খুশি তাই করে, সে কারোর আকাশসীমা মানে না, লঙ্ঘন করে। ফ্যাক্ট হচ্ছে আরব অঞ্চলে বা মধ্যপ্রাচ্যে বেশিরভাগ দেশেরই ইসরায়েলকে মোকাবেলা করার মতো সাহসও নেই, শক্তিও নেই, যার কারণে তারা চুপ থাকে। এবং সাহস করে ইরান দাঁড়িয়ে গেছে এবং এখন পরিস্থিতি যা হওয়ার তাই হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। সিরিয়ার গতকালের ঘটনা নিয়ে যা এখন পর্যন্ত হচ্ছে তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বেশ একটা জটিলতা তৈরি হয়েছে বা হচ্ছে, এবং এই নিয়ে সম্ভবত আরও কিছু হবে।
দেখা যাক আসলে বাস্তবতা কোথায় যায়। এদিকে আমি আর একটা গুরুত্বপূর্ণ খবরের কথা বলেছিলাম আপনাদেরকে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি সম্পর্কিত সংসদীয় কমিটির একজন সদস্য ফাদা হোসেন মালেকি, তিনি খবর অনলাইন নামে একটা পত্রিকা, তাকে দেওয়া সাক্ষাৎকারে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ওই অনলাইনের সাংবাদিক ফাদা হোসেনের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে ইরান কি করবে। জবাবে ফাদা হোসেন মালিকি বলেছেন, আমেরিকা এমন সিদ্ধান্ত নিলে আমরাও আমেরিকার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবো। তিনি বলেছেন, তারা যে ধরনের অস্ত্র দিয়ে হামলা করবে আমাদের প্রতিক্রিয়াও সে ধরনের হবে। তখন সাংবাদিক আরেকবার জিজ্ঞেস করেছেন, তাহলে কি আপনারা আমেরিকার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন? তখন ফাদা হোসেন মালিকি বলেছেন যে আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরানের প্রতিক্রিয়াও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এখন আপনারা এর থেকে যা বুঝে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করবে, আপনারা মনে করতেই পারেন। আপনারা যদি মনে করেন যে না, পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, হয়তো এমন অস্ত্র ব্যবহার করবে যেটা পরমাণুর সমান, হাইড্রোজেন বোমা, তাহলে তা ভাবতে পারেন। বা আমি যে প্রায় মাঝে মাঝে বলি যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে যে ক্ষেপণাস্ত্র মারলে একটা শহরের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস 1 থেকে 1.5-2 মিনিটের ভেতরে নষ্ট হয়ে যাবে। তো একটা শহরের ইলেকট্রনিক ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেই শহরে একদম মুহূর্তের ভিতরে পঙ্গু হয়ে যাবে। তাহলে তো তার আর কিছু করা থাকে না, তার বিরুদ্ধে আর যুদ্ধের প্রয়োজন আছে। এরকম নানা রকম জল্পনা আছে। তবে ফাদা হোসেন মালিকির যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে তিনি যে ইঙ্গিত দিয়েছেন তাতে ইরানের জবাব সমপর্যায়ের জবাব হবে, অর্থাৎ পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে। ইরান এই ব্যাপারে যথেষ্ট সতর্ক সচেতন আছে এবং পরমাণু অস্ত্র ব্যবহার হলে ইরান তার জবাবে কি করবে সেই বিষয়টাও তাদের একদম পরিষ্কার সিদ্ধান্ত আছে। এদিকে আমেরিকার বিরুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান মনে করছে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ অন্তত আরও 2.5 বছর আছে। এই 2.5 বছরের ভেতরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে যাচ্ছে না, আর সে হয়তো যুদ্ধও শেষ করবে না। এই যুদ্ধ যদি শেষ না করে তাহলে পরবর্তী প্রেসিডেন্টের উপরে এই যুদ্ধ শেষ করার দায় দায়িত্ব গিয়ে পড়বে। তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপান্তরিত যদি করে বা করতে পারে তাহলে ইরান কি করবে। ইরান সেই জায়গায় বলছে যে তারাও এই দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই ইরানের কৌশল এখানে ভিন্ন। ইরান আরও কয়েকদিন আগে থেকেই বলছে যে আমরা আগে ডিফেন্সিভ ছিলাম, এখন আমরা অফেন্সিভ হব। অর্থাৎ আগে আমরা নিজেদেরকে রক্ষার চেষ্টা করেছি, এখন আমরা আক্রমণ করব শত্রুপক্ষকে। সেক্ষেত্রে আমেরিকা যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, ইরান কিন্তু এখন আক্রমণের মাত্রা বাড়াবে আমেরিকার উপরে। এবং আমেরিকার উপরে যখনই আক্রমণের মাত্রা বেড়ে যাচ্ছে তখন আমেরিকা এই অঞ্চলে থাকবে কি থাকবে না, যুদ্ধ চালাবে কি চালাবে না, তাদের ক্ষয়ক্ষতির মাত্রা কি পর্যায়ে থাকবে, এই সমস্ত অনেক কিছু ভাবতে বাধ্য হবে। হয়তো তখন আমেরিকা এই অঞ্চল ছেড়ে চলেও যেতে পারে। ইরানের টার্গেট এইটা। সেই জন্য ইরান বলছে যে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তবে ইরানের যে টার্গেট এখন সেটা হচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ শুরু করা এবং আক্রমণাত্মক যুদ্ধের মাধ্যমে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা যাবে এবং সেখান থেকে তারা যুদ্ধ শেষ করতে বাধ্য হবে, আর হরমুজ পণ্ডিত খোলা হবেই না। ইরানের একজন কমান্ডার, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল নাগদি। ব্রিগেডিয়ার জেনারেল নাগদি বলেছেন যে আমরা একজন ট্যাক্সি ড্রাইভারের কথা যতটুকু বিশ্বাস করি বা যতটুকু আস্থা রাখি, ডোনাল্ড ট্রাম্পের কথায় আমরা ততটুকু আস্থাও রাখি না। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন এবং সেই কথা 24 ঘন্টা পরে থাকবে কি না, কিংবা আগামী 2 দিন পরে কি হবে, এর কোনো প্ল্যান পরিকল্পনা কোনো ব্যাপারে কোনো ধারণা নেই। ডোনাল্ড ট্রাম্পের ধারণা রাখে না, ধারণা করে কথাও বলে না। ফলে সে কখন কি বলছে কখন কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য তার উপর আমরা কোনো আস্থা রাখি না। এখানেই তিনি উদাহরণ দিয়েছেন যে একজন ট্যাক্সি ড্রাইভারের কথায় আমরা যতটুকু আস্থা রাখি
ততটুকু আস্থা ডোনাল্ড ট্রাম্পের উপরে রাখি না। ইরানের পক্ষ থেকে আর একটা ঘোষণা আছে, খবর বেরিয়েছে ইরান যদি আবার আক্রান্ত হয়, আমেরিকা যদি ইরানের উপর আবার হামলা চালায়, তাহলে ইরান এই যুদ্ধকে শুধু মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ রাখবে না, মধ্যপ্রাচ্য থেকে বাইরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ইরানের পরিকল্পনা হচ্ছে এই যুদ্ধ প্রয়োজনে ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং প্রাথমিকভাবে ইরান বিবেচনা করে রেখেছে বা টার্গেট করে রেখেছে দুটি ইউরোপের দেশের উপরে হামলা করবে। ইউরোপের দেশ বলতে ইউরোপের যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে এবং যে ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে, সেই সমস্ত ঘাঁটির উপরে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ঘাঁটি আর হামলা চালানোর মতো অবস্থায় নেই, একদম শেষ। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে একেবারেই শেষ, এবং পঞ্চম নৌবহরের ঘাঁটি শেষ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে আমেরিকা কোনো সাপ্লাই দিতে পারছিল না আব্রাহাম লিঙ্কন জাহাজে, যার কারণে আব্রাহাম লিঙ্কনের খাদ্যের অভাব দেখা দিয়েছে, সমস্ত সব কিছুর অভাব দেখা দিয়েছে। যে সমস্ত সংকট তৈরি হয়েছে আব্রাহাম লিঙ্কনের, সেটা মূলত এই কারণে। বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটি একদম শেষ, সেখান থেকে আর রিসাপ্লাইয়ের কোনো সুযোগ নেই। এই কথা পিট হেগসেস ডোনাল্ড ট্রাম্পের কাছে গোপন রেখেছে। এখন যখন আব্রাহাম লিঙ্কনের অবস্থা খুব খারাপ, যখন খবর ছড়িয়ে পড়েছে, তখন আর গোপন রাখতে পারছে না। এখন এই বিমানবাহী রণতরীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একইভাবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। সে কারণে আমেরিকাকে এখন ইরানের বিরুদ্ধে হামলা চালাতে হলে আশপাশের নিকটবর্তী যে সমস্ত ইউরোপীয় দেশ আছে, যাদের ঘাঁটিতে বিমান বা ক্ষেপণাস্ত্র রেখে সেখান থেকে ইরানের উপর হামলা চালাবে। তো ইরান সেই সমস্ত জায়গায় পাল্টা হামলা চালাবে, টার্গেটটা এই করেছে, পরিকল্পনা এরকম। এই ক্ষেত্রে কোন দুটো দেশের কথা ভাবা হচ্ছে? ইরান বিবেচনা করছে প্রথমত বুলগেরিয়াকে, পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি বুলগেরিয়া পাশাপাশি দেশ। এই বুলগেরিয়া থেকে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হতে পারে। ইরানও প্ল্যান করছে যে তারা এই সমস্ত দেশে মার্কিন অবস্থানে হামলা চালাবে। আর একটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস হচ্ছে ভূমধ্য সাগরের ভেতরে একটা দ্বীপ দেশ, ইসরায়েল, সিরিয়া, তুরস্ক থেকে বেশ কাছে। এই সাইপ্রাস বেসিক্যালি ইউরোপের ভেতরে পড়েছে এখন দেশ হিসেবে। এই সাইপ্রাস থেকেও সেখানে সাইপ্রাসের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে। যদি হামলা চালায় তাহলে ইরান সাইপ্রাসের উপরেও হামলা চালাতে পারে। এদিকে ইসরায়েল ঘোষণা করেছে তারা আগে কাতারকে যেভাবে বন্ধু দেশ মনে করতো, এখন আর সেভাবে মনে করছে না, বরং তারা মনে করছে যে কাতার ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এবং এই কারণে ইসরায়েল কাতারের কাছে আর প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে না। এটা একটা নতুন ডেভেলপমেন্ট। তার মানে আমি ব্যক্তিগতভাবে এতদিন কাতারকে মনে করতাম যে সেই ইরানের খুব ঘনিষ্ঠ এবং ফিলিস্তিনিদের পক্ষের লোক, অতএব ইসরায়েলের সাথে বুঝি তার এই ধরনের সম্পর্ক নেই। এখন দেখি যে সেই ইসরায়েলের কাছ থেকে নিজেই প্রতিরক্ষা সরঞ্জাম কিনত। তো তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমরা দুপুরের ভিডিওতে বলেছিলাম যে তুরস্ক একদম চুপ হয়ে গেছে, বাট এখনকার ভিডিওতে কথা বলতে হচ্ছে যে তুরস্ক নাকি ইসরায়েলের বিমান বাহিনীর বিরুদ্ধে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। যদি তাই হয় তাহলে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে কি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।